তরুণদের সব পারে তা ঠিক না, যুদ্ধ করতে পারে তরুণরা, কিন্তু দেশ পরিণের জন্য টাকা তোলার প্রয়োজন আছে। আওয়ামী লীগের দ্বিতীয় জন্মদাতা জিয়া রহমানকে বললে খুব বেশি ভুল হবে না। আমাকে বলছে যে ভাই তুমি আমি 10 লাখ বা 20 লক্ষ টাকা দিচ্ছি, তুমি বিএনপিতে বেড়ে আসো, তোমার বউয়ের দরকার। অবশেষ তো আমরা দেখলাম যে গত 15 বছরে হয়তো বিনা কারণে আমাদের উপরে লক্ষ লক্ষ মামলা দেওয়া হলো। আমাকে কি পরিমাণ যে ভোট দিচ্ছে এটা আজকে ভাষা প্রকাশ করা যাবে না। আমি মাত্র আমার পকেট থেকে তাও ধার করে 10,000 টাকা খরচ করেছিলাম। এই 10,000 টাকা আমার খরচ, আর সব জনগণ ভারতে যে সাক্ষাৎকার দিয়েছিল বিএনপি 10টা বেশি সিট পাবে না। আঙুল উঁচাইয়া শেখ হাসিনা বলতেন একদিনের জন্যও বিএনপিকে ক্ষমতায় সুস্থভাবে কাজ করতে দেব না, যে তার মধ্যে কোনো 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না, 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে দেব না, এটা আমার স্বাধীন রাষ্ট্র, স্বাধীন থাকবে। আমার এটাও বললো 7 কোটি কম্বল আসলো, 7.5 কোটি বাঙালি, আমার কথা। অবশেষ তো আমরা দেখলাম যে গত 15 বছরে অহেতুক বিনা কারণে আমাদের উপরে লক্ষ লক্ষ মামলা দেওয়া হলো, কিন্তু স্থগিত হয়ে হলো না, কারণ পিছনে বিএনপি ছিল। আমাদের লাস্ট স্ট্র্যাটেজি ছিল এই সরকারকে যে কোনো মূল্যে ফেলতে হবে হবে হবে, নইলে আমরা তো লক্ষ লক্ষ লোক জেলে থাকি, লক্ষ লক্ষ লোক জেলে মারা যায়, লক্ষ লক্ষ লোক গুম হই, এবং এই দেশ লুটপাট হয়ে যায়। এই দেশ লুটপাট হয়েছে, আরো লুটপাট হতো। আমাকে ভোট করতে হবে, 7 জনের নির্বাচনে আমাকে 10 কোটি টাকা দেবে, এবং 10 কোটি টাকা এবং এমপি। আপনার কাছে প্রথমে জানতে চাবো আপনার নাম এবং রাজনৈতিক পরিচয়। ধন্যবাদ আই নিউজ বিডির পক্ষ থেকে জুয়েল সাহেব সহ যারা আসছেন সবাইকে ধন্যবাদ, সঙ্গে সঙ্গে আমার দর্শক ভাইদেরকেও ধন্যবাদ। আমি আমার নাম খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান হারিস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা। অতীত রাজনীতি যেখান থেকে আমার শুরু, সেটা হলো 1979 সালে ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম এই উপজেলা। তারপরে 86-এ এসে আমি বিএনপি সেক্রেটারি হয়ে যাই থানার। 90-তে যে আমি 90-এর মধ্যে তো এসব বিরোধী আন্দোলন হলো, তখন 7 দলীয় ঐক্যজোটের আহ্বায়ক ছিলাম। তারপরে 90-তে এসে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হইলাম। তারপরে উপজেলা বিএনপি সভাপতি হইলাম, শিল্প ব্যাংকের পরিচালক হইলাম। এই আর কি, এভাবেই বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছি, এবং জাতীয় রাজনীতিতে অনেক কয়েকটা বিভাগে আমার পদচারণা ছিল। মানে আমাদের নেতা তারেক সাহেবের নির্দেশ মতে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগে আমার বেশ কয়েকটা সাংগঠনিক ভাবে কাজে আমি ছিলাম গত 15 বছরের মধ্যে। আমি আপনার কাছে জানতে চাবো, এই যে আপনার লং টাইম জার্নি এই রাজনীতির রাস্তায়, অবশ্যই আপনার কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। আপনি কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এই রাজনীতির এতটুকু পথযাত্রায়? আসলে রাজনীতি তো পুরোটাই চ্যালেঞ্জের মতো একটা ত্যাগ। রাজনীতি মানে পুরোটা একটা ত্যাগ। আমার রাজনৈতিক দর্শনটা এখন জিয়া রহমান থেকে পাই। আমার সাথে জিয়া রহমান সাহেবের ওনার দেখা হয়েছিল, সহযোগিতা হয়েছিল। আমি যখন স্কাউট ক্যাম্প করতে যাই 1977-এ সেটা বাংলা স্কাউট ক্যাম্প ছিল, আজকে সংসদ যেখানে, আমি সংসদে ছিলাম ওই সময়। সেই সময় তার ওনার স্পর্শে, ওনার কথায় আমরা মুগ্ধ হয়েছি। পরবর্তীতে আমরা যখন কলেজ লাইফে গেলাম, তখন তো আসলে হালকাটা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, স্কাউট ক্যাডেট সহ ইত্যাদি সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। তারপরে যখন আমি ছাত্র দল করি, তখন ছাত্র দল সম্পর্কে অত বুঝি নাই আসলে। ছাত্র দল বা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন তো ছিল এই সময়, ছাত্র দল তো নতুন তখন। আমি প্রথম সেই প্রজন্ম শুরু করি। তারপর আস্তে আস্তে দেখলাম, বুঝলাম ওই জিয়া রহমানের যে দল, এটাকে আমরা ওই সময় 81-82 এর দিকে, আরো আগে না, 79-78 এর দিকে আর কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটা ওই সময় কৃষক ভেবে চিনত, কৃষকরা। এবং ওই সময় জিয়াউর রহমান তখন চায়না থেকে নিয়ে আসতো, মেশিন নিয়ে আসতো আবাদ করার জন্য, আবাদ করার জন্য। আরো কিছু অ্যাক্টিভিটিস ছিল দেশ উন্নয়নের জন্য, গার্মেন্টস সহ আরো কিছু। কিন্তু বিএনপি সম্পর্কে আমাদের ধারণা ছিল না ওই সময়। জাগা দল দিয়ে শুরু হয়, কিন্তু বিএনপির নামটা আমরা যখন মাঠে নিয়ে যাই, তখন মানুষ আমাদের কোথাভাবে চিনত না। আমরা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ, আমরা কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দ ওই সময় মনে আছে আমার, হাটে ঘাটে গলায় হারমোনিয়াম দিয়ে গানের মতো করে, আর সুরের মতো করে দলের পক্ষে আমরা গান গিয়েছিলাম। তখন লোকজন ঘিরে ধরে, ওষুধ বেচার মতো, মানে হকারের মতো একটা লোকজন মনে করে আমার ওষুধ বিক্রি করতে আসছে, এরকম আর কি। তখন মানুষ ঘিরে ধরে, আমরা তখন বলি, ভাই আমরা জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 19 দফা নিয়ে আসছে আপনাদের সামনে। 19 দফা দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, দেশের উন্নয়ন ঘটবে, সার্বভৌমত্ব স্বাধীনতা আমাদের রক্ষা হবে, কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটবে, এইসব আমার কথা বলতাম। এইভাবে আস্তে আস্তে বিএনপি থেকে আমরা চ্যালেঞ্জের মধ্যে দাঁড় করে নেই। এর মাঝে আবার আমাদের দুর্ভাগ্য যে এই 3.5 বছরের রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাংলাদেশটা যে পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন উনি, একটা ধ্বংসস্তূপ থেকে, বলতে গেলে মানে শেখ মুজিবের ধ্বংসস্তূপ থেকে আস্তে ধীরে জিয়া রহমান কি কারিশমেটিক ওয়েতে
গোটা বিশ্বকে দাঁড় করে নিলেন, মুসলিম বিশ্বে আরো গোটা সবকিছু মিলেই জিয়াউর রহমান বাংলাদেশটাকে উচ্চ মাত্রায় নিয়ে গেলেন, যে উচ্চ মাত্রাটা আমরা আগে কখনো নিতে পারিনি কেউই। কিন্তু কেউ না কেউ মনে হয় কিন্তু হিংসায় নিয়ে নিল, এটা কোনো না কোনো রাষ্ট্র হিংসায় নিল, যখন উনি বললেন যে তালপট্টির কোনো 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না, 1 ইঞ্চি জায়গা আমরা কাউকে দেব না, এটা আমাদের স্বাধীন রাষ্ট্র, স্বাধীন থাকবে। আমরা কিছুদিন পর দেখলাম যে দুর্ভাগ্যবশত খুব উদার মনে বাকশাল থেকে এই বাংলাদেশটাকে বের করে নিয়ে এসে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসলেন। সেখান থেকে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়। বলতে গেলে যদি বলি আওয়ামী লীগের দ্বিতীয় জন্মদাতা জিয়া রহমানকে বললে খুব বেশি ভুল হবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্মদাতা এবং গণতন্ত্রের আবারও সে মুক্ত গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, দেশের উন্নয়ন ঘটালেন, সংবাদপত্র স্বাধীনতা করে দিলেন, অর্থাৎ সকল শ্রেণীর পেশা, সকল শ্রেণীর রাজনীতির কমকে ওপেন করে দিলেন, আসলে সবাইকে রাজনীতি করতে দেখানোর সময়। সেই রাজনীতিতে দেশের ভিতরে একটা উন্নয়নের জোয়ার, রাষ্ট্রীয়তে গণতান্ত্রিক জোয়ার, সবকিছুর মধ্যে একটা জোয়ার চলে আসলো। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের যে আমরা অনেকে হারালাম। ওই সময় আওয়ামী লীগ, জামাত কিন্তু ভোটেই গিয়েছিলেন। ভোটের যাহাবার রেজাল্ট জানে অনেকেই, আপনারা জানেন, দেশবাসীরা জানেন, বিএনপি কিন্তু সময় ভোটে যায়নি। বিএনপি এরশাদ বিরোধী আন্দোলনে অনড় ছিল এবং বেগম খালেদা জিয়া অনড় ছিল, যার কারণে এর সাথে পতন ঘটে। তারপর তো নির্বাচনের ভিতরে অনেকে বলা হলো, অনেকে বিদেশে যে বললো, ভারতে যে সাক্ষাৎকার দিয়ে আসলো, বিএনপি 10টা বেশি সিট পাবে না। আল্লাহ রহমতে দেশের মানুষের ভালোবাসায় আমরা সে সময় এমন সিট পাই যে সিটে আমরা সংগঠন করার পর্যায়ে চলে যাই, তারা সিট পায় অনেক কম। যাই হোক, এটা তো অনেক ইতিহাসের ব্যাপার। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে ঠিক মতো ওনাকে ক্ষমতায় চালানোর জন্য সহযোগিতা করার দরকার ছিল বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের, তা না করে ওনারা বললেন একদিনের জন্য শান্তি থাকতে দেব না এই বিএনপি সরকারকে, এবং আঙ্গুল উঁচাইয়ে শেখ হাসিনা বললেন একদিনের জন্যও বিএনপিকে ক্ষমতায় সুস্থভাবে কাজ করতে দেব না। এই কথা বলে তো আমরা আন্দোলন শুরু করলাম জামাত আওয়ামী লীগ একসঙ্গে। তখন তো 143 দিন আন্দোলনে করে হরতাল দিয়েছিলেন। 173 দিন হরতাল দিয়ে দেশে একটা বিভৎসকর অবস্থা সৃষ্টি করে দেয়, ব্যবসা বাণিজ্য সর্বস্তরে একটা নেমে আসে। সর্বশেষ তো আমরা দেখলাম যে গত 15 বছরে অহেতুক বিনা কারণে আমাদের উপরে লক্ষ লক্ষ মামলা দেওয়া হলো, সব গাইডে মামলা, এবং আমাদের কত প্রায় 4,000 কত জনকে গুম করা হলো। হদিস পাওয়া গেল না আজ পর্যন্ত, আমরা পাইলামই না। ইলিয়াস ভাইকে পেলাম না, তাহের সাহেবকে পেলাম না, শাহিন সাহেব, আরো অনেকে আছে যখন পাইলাম না, এখনো পাইনি। মুফতি হান্নানকে নিয়ে যে বছরের বছর তাকে কারাগারে রাখা হয়, আর সেই মুফতি হান্নানের কাছ থেকে জবান নেওয়া হয় যে এখানে তার একটা জড়িত ছিল, তারপর মেরে ফেলে দেওয়া হয়। এটা তো আসলে সব বুঝে ওই সময়, কিন্তু সরকার এমন একটা ভয় রাজত্ব কায়ন করেছিল কি বলা সাহস পায়নি। তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, ওই একটা মামলা আজ পর্যন্ত প্রমাণ করতে পারলেন না। খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলাই পাইলেন না। পাইলেন কি বলতেছেন এতিমের টাকা, এতিমের টাকা তো মেরে খাইনি, আপনারা সবাই জানেন। মিথ্যা মামলা দিয়ে টাকা দিয়ে এক অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে পার করছে, সে টাকা দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে এখন। সেটাকে ইস্যু করে সরকার মিথ্যা মামলা দিয়ে আইন ইউজ করে খালেদা জিয়াকে কি একটা স্যাঁতস্যাঁতে পুরাতন এক জেলখানায় রাখলেন, যেখানে ইঁদুর, মাকড়সা, তেলাপোকা সহ আরো অনেক কিছু থাকতো ঘরের ভিতরে। তো উনি তারপরে কোনো আপোষ করেন নাই। সবচেয়ে বড় কথা, উনি তারপরে আপোষ করেননি। উনি আপোষহীন, এই কথাটার সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সাহস, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। উনি যদি একটু আপোষ করতেন, একটু যদি আপোষ করতেন, তা 111 এই 111 ওনার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি ভোটে আসবেন, আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো, ইত্যাদি ইত্যাদি ওই সময় হয়েছিল। আমরা তখন তো ওই সময় উনি ছিলেন সাব জেলে, উনি কিন্তু অনর ছিলেন, সমাজ করেন নাই, অনিলেই আবাস করেন নাই। এমনকি শেখ হাসিনা ক্ষমতা থাকার পরেও ওনার কাছে অনেকবার প্রস্তাব পাঠানোর কথা শুনেছি আমরা, আপোষ করতে হবে এমন কথা বললেন, না আন্দোলন করতে হবে। উনি কিন্তু জাতীয় ভাই বলেছিল আমি দেশের মানুষ চাই, দেশবাসীকে ভালোবাসতে চাই, আমার দেশই ঠিকানা। আর 2 ছেলে আল্লাহকে ছেড়ে দিলাম, আল্লাহ হস্তে 2 ছেলেকে ছেড়ে দিলাম। তো এরকম ইজাদ করে ওনাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল, জিয়া পরিবারকে শেষ করে দেওয়া। অথচ উল্টা পাশে শেখ পরিবার, তারা ছেলে, খালা, মামা, ভাস্তা, খালু, শ্বশুর যা আছে সবাই মিলে লুটপাট করলো। লুটপাট করে দেশের টাকা বিদেশে নিয়ে যে তার আজকে কি অবস্থায়, তার ভাস্তি টিউলিপ যুক্তরাজ্যের এমপি মন্ত্রী যাই হোক ছিল, তাকে দুর্নীতির দায়ে সেখান থেকে সরে দেওয়া হলো। কিন্তু লজ্জার ব্যাপার আসলে বাংলাদেশের মানুষের। এই সবকিছু মিলে আমরা দেখি যে পরিবারটা বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ বলা যেতে পারে। আর অপোজিটে শেখ পরিবার
এই দেশের লুটেরা পরিবার, এবং শুরু থেকে লুটেরা পরিবার ছিল। 71 সালের পর থেকে লুটেরা লুট করে আসছে। কারণ ওই সময় যদি লুটে না করবে, শেখ সাহেব বলে যে আমার মানুষ পায় সোনা খনি, আমি পাই সোনা সোরের খনি, উনি বলছেন। আবার এটাও বললো 7 কোটি কম্বল আসলো, 7.5 কোটি বাঙালি, আমারটা কথা উনি বলছেন আমার সব চাচার দল চতুর্পাশে, উনি বলছেন এই কথাগুলো যে আওয়ামী লীগের সব চাচার দল বসবাস করতেছে। সে সময় যদি 74 সালের যুদ্ধটা না হতো, দুর্ভিক্ষটা না হয়, ইতিহাস থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা যে পরিমাণ সাহায্য পেয়েছিলাম, আমরা সেই সাহায্য দিয়ে বাংলাদেশের মানুষ বেশ কয়েক বছর বসে খেতে পারত। কিন্তু অদৃশ্য কারণে সেগুলো আওয়ামী লীগের লোকজন লুটপাট করে কোথায় নিয়ে গেল, বর্ডার পার করে নিয়ে গেল, নিয়ে যে অন্য দেশে নিয়ে গেল। অথচ আমাদের দেশের মানুষ না খেয়ে মারা গেল প্রায় 4 লক্ষ না কতজন মানুষ না খেয়ে মারা গেছে ওই সময়। এই মেয়েরা কাপড় পরতে পারেনি, বাসন্তের কথা আপনার সবাই জানি আসলে জ্বালা করেছিল। তো এই সময় আসলে আহ, জিয়াউর রহমান একটা আল্লাহ প্রদত্তই বলা যেতে পারে যে উনি যদি হাত দিয়ে আমাদের দেশটাকে ওইভাবে রক্ষা না করতো, প্রতীক, শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, ওনাকে সব উপাধি দেওয়া যায়। বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমেই আসলে একটা রাজনৈতিক দল গঠন করেছেন, এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত আপনি আসলে এখনকার রাজনীতি আর তখনকার রাজনীতির পার্থক্যটা আসলে আপনি কিভাবে করছেন? তখন জিয়া রহমান বলেছিলেন যে আই মেক পলিটিক্স ডিফিকাল্ট। কারণ আছে, ওই সময় তো একটা সময় ছিল রাজনীতির ড্রয়িং রুম। উনি ড্রয়িং রুম থেকে বের করে নিয়ে রাজনীতিটাকে নিয়ে গেল গ্রামের মাঠে পথে, নদী পথে, বাজার ঘাটে, জমি জমায় উনি নিজে হাল ধরলেন, কোদাল ধরলেন। এটাই ডিফিকাল্ট হয়ে গেল। আর যারা স্যুট প্যান্ট পরে রাজনীতি করে তারা ওটা পারতেছিলেন না আর কি। উনি ডিফিকাল্ট করে দিয়ে গেল যে না, রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে, এবং সেটা গ্রামে গঞ্জে যেতে হবে, মাঠ হাঁটতে হবে। এই সময়টাই উনি সৎ হিসাবে যে দিয়ে গেলেন যে রাজনীতি করতে হলে সৎ থাকতে হবে। পরিবর্তিত পরিস্থিতির কারণে কি অসৎ অসৎ সতের আসলে সমন্বয় হয়েই গেছে, এটা বলার অপেক্ষা থাকে না। মানে নেতার মধ্যে না হলেও কিছু নেতার মধ্যে এরকম আমরা দেশবাসী খেয়াল করছে যে রাজনীতি করা মানে বড়লোক হওয়া, টাকা মালিক হওয়া। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, আসলে আমার বিশ্বাস না হওয়ার কোনো কারণ আছে। আমি হয়তো গতানুগতিক ধারায় পা ভাসাতাম, কিন্তু আমি একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করছি, যেটা আমার 2-3টা কারণ আমার লাইফে কাজ করছে। আমি যখন গ্রাজুয়েশন ডিগ্রি করি, তখন আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, সেটা হলো সার্জেন্ট পরীক্ষা, পুলিশের এসআই বা পুলিশের এরকম। আমি আবার সেকেন্ড লেফটেন্যান্টের চান্স পেয়েছিলাম ওই সময়। ওই সময় আমার বাবা মারা যাওয়ার কারণে একটি অনেক সে ভয় নেই। তো আমি যখন এই পুলিশের প্রফেসরের চাকরি নিতে যাই, তখন আমাকে বলা হলো টাকা লাগে 50,000 ঘুষ দিতে হবে। আমাকে স্ট্রাইক করলো যে 50,000 টাকা ঘুষ দিব, ঢুকতেই ঘুষ, আবার সারা জীবন ঘুষ, তোমার লাইফের মিনিংসটা কোথায়? আর লেখাপড়ার দামি কোথায়, লাইফের দামি কোথায়? এই ঢুকতে ঘুষ, আজীবন ঘুষ, এটা কি হলো? এটা তো কোনো এর মধ্যে পড়ে না। সেটা ব্যাপারে টাচ করছে আমাকে। আবার একটা টাচ করলো যে আমি যখন উপজেলা ভোট করি, ওই সময় আমি ছাত্রী বলতে গেলে, মানে ছাত্রী এবং ছাত্রের মতোই, বয়সও কম, 24-25 বছর বয়স আমার। আমার কাছে টাকা থাকার কথা না। আমি খুব বড় লোকের সন্তানও না, আমি খুব সাধারণ ঘরের একজন মানুষ, একেবারে সাধারণ ঘরের। আমি একটু অনেক বাবাকে হারানোর পরে আরো মাকে হারিয়েছি আমি 8-10 বছর বয়সে। তারপর তো ইন্টারমিডিয়েট আমার খাওয়াই, তারপর উপার্জন করে চলা নিজেকে চলি। ওই সময় আমি উপজেলা ভোট করি, যেভাবে হোক আমি উপজেলা মাঠ দাঁড়ায় যাই। কিন্তু আহ খেয়াল করলাম এদেশের মানে শেরপুর মানুষ আমাকে কি পরিমাণ যে ভোট দিচ্ছে, এটা আজকে ভাষা প্রকাশ করা যাবে না। আমি মাত্র আমার পকেট থেকে তাও ধার করে 10,000 টাকা খরচ করেছিলাম। এই 10,000 টাকা আমার খরচ, আর সব জনগণ, এই শেরপুরের প্রতিটি মানুষ ঘর থেকে টাকা খরচ করে করে আমাকে ভোট দিয়েছে। আওয়ামী লীগের অনেক বড় মাপের কেন্দ্রীয় নেতার সাথে আমি ফাইট করি, আমার কাছে অনেক ভোট হারিয়ে যায়। সেখানেও কিন্তু আমার কাছে আবার নতুন করে একটা অসতের একটা বিষয় দাঁড়ায় গেল যে আমার টাকা লাগেনি। তাহলে মানুষ টাকা খরচ হয় 50 লাখ, আমার খরচ হচ্ছে মাত্র 10,000, তার কেমন টাকা কামাই করতে যাবো? এটা আমি ফিলিংস কাজ করলাম। ওইরকম একটা সময়ে আমাকে জাতীয় পার্টির ওই সময় মন্ত্রী আমাকে অফার করলো নিয়ে যে তার অফিসে বাসায় তোমাকে টাকা দিব। ওই সময় 10 লাখ, মানে আজকের দিনে হিসাব করলে প্রায় 20-50 কোটি টাকা হয়ে যায় আর কি। 90-এর দশকে, 90 সালে আমাকে বলতেছে যে তুমি ইয়ে করো, হারিস তুমি ইয়ে করো, আমি 10 লক্ষ বা 20 লক্ষ টাকা দিচ্ছি, তুমি বিএনপিতে বেড়ে আসো, তোমার বউয়ের দরকার। তার মধ্যে ভাই কেন? তুমি খরচপাতি করছো 20 লাখ টাকা, এর নিয়ে না আবার তো ইয়ে করো, খরচপাতি ভোটে খরচ করছো। আমি বললাম যে ভোটে আমি তো খরচ করি নাই, আমার টাকা তোলার কোনো প্রয়োজন নাই, আমি টাকা তুলবো না, আপনার টাকা নিবো না। এই কথাটা আমাকে বললো যে তুমি কেমনে এমনি করো, আমি দেখবো এটা। আমার বগুড়ারই একজন মন্ত্রী ছিলেন, উনি এমন প্রয়াত, উনি আমাকে এই কথা বললেন কেমনি তুমি চেয়ারম্যানি করো, আমি দেখবো। পরে ম্যাডামকে যে বললাম, ম্যাডাম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বললাম যে ম্যাডাম এই ব্যাপার, তো উনি এই কথা বলিস, তুমি চালায় যাও, দেখবো এটা। তো যাক, ওই সময় আমার টাকা নেই, আমি অনেক অনেক জায়গা থেকে আমি সততার এটা পাইছি জিয়া রহমানের কাছ থেকে আসলে ওইভাবে। নির্বাচনকে ঘিরে আপনার আসলে দৃষ্টিভঙ্গিটা কেমন? আপনি আসলে কি মনে করছেন?
আর যে নির্বাচন তো হতেই হবে, কারণ এই নির্বাচনের জন্য তো এত রক্ত, এত জীবন, এত আন্দোলন, এত লড়াই, এত সংগ্রাম, সব তো নির্বাচনের জন্যই আসলে। এবং নির্বাচন মানে বিএনপি ক্ষমতা আসা লাগবে, নট দ্যাট বিএনপি ক্ষমতায় আসতে হবে এটার জন্য না, কিন্তু মানুষের অধিকার ফিরে দিতে হবে। এই অধিকারটা আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, মানে দেশবাসীর কাছ থেকে হাতছাড়া হয়ে যায়। গত 15 বছর ভোটবিহীন দেশ চলে, এটা আমাদের গণতন্ত্রের সাথে যায় না আসলে। সেক্ষেত্রে আমরা যখন আন্দোলন করি, লড়াই সংগ্রাম করি, পাশাপাশি ভোটের প্রস্তুতিও থাকে, একই সঙ্গে আমাদের উভয় কাজই করি। আর আমাদের তারেক রহমান, আমাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি বিচক্ষণ, অনেক বিচক্ষণ। উনি 1 সালে নির্বাচনে উনি নেতৃত্ব দিয়েছিলেন, পিছন থেকে গাইড দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন। সে সময় আমরা 200 কত যেন সিট পাইছিলাম, ঠিক মনে নাই, অনেক সিট পাইছিলাম তো, 233 না কত যেন। আল্লাহর রহমে যদি মানুষের ভোটে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন হয়, যদি অন্য কোনো কিছু না ঘটে, আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে ভোট হবে। সেই ভোটে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জোট করে ভোট হোক আর আলাদা করে হোক, যেভাবে হোক, বিএনপি আল্লাহর ক্ষমতায় আসবে। তারেক রহমান আমাদের নেতা, দেশের নেতা, উনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে আন্তর্জাতিক মানের যে রিলেশন থাকা দরকার, কূটনৈতিক ডিপ্লোম্যাটিক যে কথা উনি যা বলছেন 5-এর আগে বা পরে, এটা দৃষ্টি কেড়েছে গোটা বিশ্বের মানুষের। ডক্টর ইউনূস, আমাদের সম্মানিত ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের বৈঠক ব্যাপারে যেটা বললেন, এই বৈঠকের আগে আগে অনেকে অনেক কথা বলেছে, ভিন্ন ভিন্ন কথায় আসছেন, কিন্তু জাতির মুরব্বী হিসেবে ওই বৈঠকটা বেগম খালেদা জিয়া একটি শব্দের মধ্য দিয়ে ওই বৈঠকটা একদম সুন্দর আকারে সমাপ্তির ঘটনার ঘটাইয়া যেভাবে নিষ্পত্তি হয়েছে, এটা তো অনেকের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু দেশবাসী খুশি হয়েছে, গণতন্ত্রের মানুষ খুশি হয়েছে, গণতন্ত্র ফিরে আসার পথ সৃষ্টি হয়েছে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমরা যতটুকু জানতে পেরেছি, আসন্ন এই নির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে আসলে আপনার মুখ থেকে জানতে চাই যে আপনি আসলে আগামী নির্বাচনে আসলে কি করতে চান। আমার তো নির্বাচন মাথায় থাকেই, সব কাজ করেই, আন্দোলন, লড়াই, সংগ্রাম, হামলার মধ্যে হয়ে আসছে। এর মধ্যে মানুষের সঙ্গে সম্পর্কটা আমরা রাখি সবসময়, যাই করি না কেন আমরা মানুষের সঙ্গে সম্পর্ক করি, টার্গেট থেকে মাথায় নির্বাচন করার। যারা প্রকৃত অর্থে রাজনীতি করে, আসলে যারা প্রকৃত অর্থ মানুষের কল্যাণের জন্য কাজ করে, তারা মানুষের সঙ্গে সম্পর্ক রাখে। আর যারা রাজনীতির মধ্যে ব্যবসা করে, তাদের কথা আলাদা। তারা সময় আসবে, ব্যবসায়িক মতো করে ব্যবসা করবে, ভোট ভাট করবে, আবার এমপি মন্ত্রী হবে, আবার ব্যবসা করবে, এই ব্যাপারটা আলাদা, ওটা আমি বলবো না, ওটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি যেটা মনে করি, আমাদের দৃষ্টিভঙ্গি যেরকম যে মানুষের কল্যাণে কাজ করা, এই কল্যাণে কাজ করতে যে আমরা, আমার রাজনৈতিক অবস্থান তো হিসাব করলে কত হয়, 46 মনে হয় বা 47 এরকম হবে আর কি, প্রায় 45-47 বছর রাজনৈতিক অঙ্গনে আমি একনিষ্ঠভাবে জড়িত, কোনো ক্লেম বিহীন, গণতান্ত্রিক রাস্তার বাইরে যায়নি, দলের বাইরে যায়নি, নেত্রীর বাইরে যায়নি, আমরা দলের বাইরে কোনো অ্যাক্টিভিটিস করি নাই, বা কোন রকম অসৎ পথে পা বাড়াই নাই, এমনকি জনগণের অকল্যাণ হবে এমন কোনো কাজ করি নাই। সেক্ষেত্রে আমি প্রচন্ড রকম আশাবাদী। আর বিগত দিনে যা হয়েছে হোক, কিন্তু এইবারের যে নির্বাচন সামনে আসছে, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব যে 3টি বিষয় উনি উল্লেখ করেছেন যে ক্রাইটেরিয়া দেখবে, যে রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান, আন্দোলন, সংগ্রাম, এবং আরেকটা হলো ক্লিন ইমেজ। এই 3টা যদি আমার আমার এলাকার কথা বলতেছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি না, আমার চ্যালেঞ্জের মতোই, যে এই 3টা ক্রাইটেরিয়া যদি কোনো আলোচনা হয়, আমি সেখানে দাঁড়িয়ে আমি বুক করে কথা বলতে পারবো। এবং আমি আশাবাদী এই 3 ক্যারেক্টারের মধ্যে থাকবে, এবং 3 ক্যারেক্টারের মধ্যে থাকলে আমি আশা করি ইনশাল্লাহ এবার নির্বাচনে আমাকে নমিনেশন দেওয়া হবে। আপনি জানেন যে বিগত 5 তারিখ থেকে 5ই আগস্টের যে স্বৈরাচারী ব্যবস্থাপনার যে অবসান ঘটেছে, তরুণদের অনেক বেশি সম্পৃক্ততা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে দলের মধ্যে যারা নতুন তরুণ, যারা রাজনীতিতে যুক্ত হয়েছে, তাদের নিয়ে আসলে আপনার চিন্তা ভাবনা কি আগামী দিনের জন্য? না, তরুণদের তো অবশ্যই জায়গা ছেড়ে দিতে হবে, কারণ নতুন পুরাতনের সমন্বয়ে আগামী দিনে গণতন্ত্র সহ দেশ পরিচালনা হবে, এটা স্বাভাবিক। সবকিছু পুরাতন ধরে রাখবে এটা ঠিক না, নতুনদের দিতে হবে। নতুনদের জায়গা করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে তো আমি চাই নতুনরা সামনে আসুক, তাদের উদ্যম, তাদের শক্তি, চেতনা, সবকিছু আমাদের অনেক বেশি। সেখান থেকে ধীরে ধীরে যখন আমরা দেখলাম যে ওই রাষ্ট্র ক্ষমতা থাকার পরে এপিএস পিএস এর নামে 400 কোটি টাকা, 500 কোটি টাকা, তখন মানুষের ভিতরে একটা প্রশ্ন আসা গেল যে না, তরুণরা সব পারে না, তরুণদের সব পারে তা ঠিক না, যুদ্ধ করতে পারে তরুণরা, কিন্তু দেশ পরিচালনার জন্য টাকা চলার প্রয়োজন আছে, এবং এখানে একটা অভিজ্ঞতা বড় ফ্যাক্টর। এবং তরুণদের প্রতি মানুষের যে আস্থা, জায়গাটা নষ্ট কিন্তু তারা নিজেরাই অনেকটা করছে আর কি। আমি সব তরুণকে বলবো না, যারা
যায়নি এখনো ক্ষমতায়, তাদের বিষয়টা এখন বলা যাবে না, কিন্তু যারা গেছে তারা বোধহয় অনেক ধরনের ভবিষ্যৎ নিয়ে আজকে প্রশ্নের সম্মুখীন করে ফেললো। এখন তো আগামীতে তো আসলে একটা গ্রান পাচ্ছি আমরা নির্বাচনের। সেই গ্রানে আপনাকে নিয়ে আপনার এই আসনে অনেক বেশি আলোচনা এবং সমালোচনাও কিছু আছে। কিন্তু সেই জায়গা থেকে জনগণ আপনাকে আসলে যদি ভোটে নির্বাচিত করে যদি আপনার চেয়ারে বসেন, সেই ক্ষেত্রে এই জেলার জন্য বা আপনার যে সেই জায়গা থেকে আপনার তাদের জন্য কি করতে চান, বা আপনার কোনো ইচ্ছা আছে কিনা, বা আসলে কি ধরনের ইচ্ছা আছে? আসলে বগুড়া জেলা তো একটা ভিন্ন জেলা। বগুড়া জেলার আসলে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে আগেও ছিল, এখনো জিয়া রহমান একসময় প্রেসিডেন্ট ছিলেন, ওনার বাড়ি বগুড়া। এর আগেও ছিলেন এক সময় প্রধানমন্ত্রী, তার বাড়ি বগুড়া। আবারও আগামীতে হতে যাচ্ছেন, সেটাও বগুড়ারই হবে। তো বগুড়ার ব্যাপারে আসলে আমাদের নেতা তারেক রহমান সাহেব তার প্ল্যানেই সবকিছু ঘটে, ইতিপূর্বে ঘটেছেন, আগামীও তাই ঘটবে। আমাদের আলাদা করে ভাবার কোনো জায়গা কম থাকবে তখন। এই করতে হবে, সেই করতে হবে, সে অনেক কিছু জানি আসলে আমাদের বগুড়ার জন্য কি করতে হবে। আমার মনে হয় তার হাতে বগুড়া অনেক কিছু করবে। আর আমি ব্যক্তিগতভাবে যা করব বা করার ইচ্ছা আছে, আমি ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছি। গত বেশ কিছুদিন আগে আমার পিছনে দেখছেন ইয়েটা দেওয়া আছে, শেরপুরের জন্য যা চাওয়া পাওয়া আর কি, এটা ধনুটের জন্য চাওয়া পাওয়া, সেটাও আমি ইতিমধ্যে ইয়ে করে ফেলছি। ধনুটের স্টেডিয়াম, গ্যাস, এবং যমুনা নদী থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত যে আরসি প্রকল্প নামে একটা প্রকল্প আছে, রেল স্টেশন যাবে এটা। আবার গোসাইবাড়ি নামে যমুনা নদীতে একটা যমুনা নদীর উপরে আমাদের কয়েকটা ইউনিয়ন আছে, নদী ভাঙন অনেক ক্ষতিগ্রস্ত হয়। গোসাইবাড়ি, ভান্ডারবাড়ি শহর কয়েকটা ইউনিয়ন আছে, সেখানে বাঁধ দেওয়া হয়েছে, সে বাঁধটাকে শক্তিশালী করতে হবে যাতে আর নতুন করে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এবং এই গোসাইবাড়িতে নৌবন্দর করা, এই জাতীয় কিছু প্ল্যান আছে। আর কৃষক যুবকদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করার ব্যাপারে চেষ্টা করতে হবে। বিভিন্ন শিল্প দিয়ে, কুটির শিল্প দিয়ে সম্পন্ন করার, স্বনির্ভরতা করার ব্যাপারে যতটুকু করার ব্যাপারে আমি চেষ্টা করবো। তারপর তো চেয়ারম্যান তারেক সাহেব আসছেন, লিডার থাকলে আমাদের চাওয়া পাওয়া মনে হয় পূরণ হবে, আশা করি ইনশাল্লাহ। 5ই আগস্টে যে কর্মযজ্ঞটা সারা বাংলাদেশে ঘটেছে, যে কর্মযজ্ঞটা আসলে নৃশংস হত্যা, ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীদের উপরে যে ধরনের টর্চারিং চলেছে 5 তারিখ এবং তার আগ মুহূর্ত পর্যন্ত, আপনি আসলে সেই জায়গা থেকে কি ধরনের টর্চারের শিকার হয়েছেন, এবং এছাড়াও আপনি আসলে আরো কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা, আমি আসলে এটা জানতে চাচ্ছিলাম। 5ই আগস্ট আসলে একদিনে হয় নাই। এই 5ই আগস্টে বানাতে, তৈরি করতে, ইতিহাস গড়তে আমাদের প্রায় 15 বছর রাস্তায় রক্ত, আন্দোলন, লড়াই, সংগ্রাম, জীবন, যৌবন সবকিছু দিয়ে 5ই আগস্ট তৈরি করা হয়েছে। এই 5ই আগস্টের আগে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের প্রতি গ্রামে, ইউনিয়নে, থানা লেভেল, জেলা লেভেল পর্যায়ে কথা বলে, কনফারেন্স করে করে আমাদেরকে যে মনোবল জোগাইছেন এবং যে কৌশল দিয়েছেন, কর্মপন্থা দিয়েছিলেন, সে মোতাবেক আমরা 5ই আগস্ট আগ পর্যন্ত আমরা একদম সে ফিটফাট ছিলাম। সেক্ষেত্রে আমাদের দেখেন আমরা কি পরিমাণ নির্যাতনের মধ্যে ছিলাম। রাস্তা ছাড়িনি কোনো সময়, পুলিশ পিটাইতেছে, গুলি করতেছে, টিয়ার সেল দিচ্ছে, আমার আবার ঘুরে এসে আসতে পারছি। এটা কোনো 17 বছরই করেছে এই কাজটা, মানে 15 বছর করেছি। মামলা খেয়ে জেলে গেছি, আবার জেল থেকে এসে রাস্তায়। আমাদের এরকম লক্ষ লক্ষ কর্মী কিন্তু পালায় ইন্ডিয়া যায়নি, কেউ ইন্ডিয়া যায়নি, সবাই আমাদের দেশের মধ্যেই ছিল। আমরা লড়াই করেছি। আপনি 10 ডিসেম্বর, একটা ঐতিহাসিক সময় পার হয়েছে। 10 ডিসেম্বর আগে 7 ডিসেম্বরে ঢাকা আমাদের প্রধান কার্যালয়ে, বিএনপি কার্যালয়ে যে তাণ্ডব করা হলো, ব্যাগের মধ্যে বোমা নিয়ে যে ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সিঁড়ির উপর দিয়ে নিয়ে উপরে যে কয়েকশো জনকে গ্রেফতার করা হলো, কয়েকশো মানে 700 কতজনকে গ্রেফতার করা হয়েছিল ওই সময়। কি তাণ্ডব দেশের মধ্যে! আমাদের মিটিং করতে দেবে না, সেখানে গোলাপবাগ মিটিং করতে দেওয়া হলো, সেখানেও আমাদের বাধা। রাস্তাঘাটে মোবাইল চেকিং, রাস্তাঘাটে আওয়ামী লীগ, যুবলীগের অত্যাচার, এবং কিভাবে কিভাবে মিটিংটা করেছি আমরা, আমাদের এখনো ভাবতে মানে শিহরে ওঠে। কি অবস্থার মধ্যে আমাদের, মানে কোন যুদ্ধক্ষেত্র, চাষি যুদ্ধ করতেছি আমরা। কার গুলি লাগবে, কখন গুলি লাগবে, কিভাবে না, কিন্তু জানকের আমরা এগিয়ে যাচ্ছিলাম তারেক রহমানের বক্তব্য, তারেক রহমানের উৎসাহিত কথায়, তারেক রহমানের উৎসাহসে একটা শান্তিপূর্ণ পরিবেশটাকে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিল। এবং তার পরপরেই আমাদের উপরে যে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে আমাদের উপরে, আমরা গত 15 বছর থাকতে পারিনি বাড়িতে। শেষে কয়েক বছর আমরা কেউ বাড়িতে ঘুমাতে পারিনি, কোনো বিএনপি নেতাকর্মী বাড়িতে ঘুমাতে পারেনি। ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল নেতাকর্মী এবং বিরোধী মতের অন্য দল সহ কেউ বাড়িতে ঘুমাতে পারেনি। এই যে
একটা দুর্বিষহ কষ্ট আমরা করেছি, ফ্যামিলি পর্যন্ত কষ্ট করেছে। ফ্যামিলির বাবা মা ভাই বোন সহ, স্ত্রী ছেলে মেয়ে সহ সবাই কষ্ট করেছে, এবং সবাই বুঝতে পারতেছে যে আমার ভাই বা বাবা ভাই অমুক এই আন্দোলনের জন্য আর বাইরে থাকতে পারতেছে না। ওই 19 জুলাই যদি তারেক সাহেব আমাদেরকে ঘোষণা না দিতেন, তারেক সাহেব যদি পিছন থেকে জিয়া রহমানের বক্তৃতার মতো 71 সালে সেই 26শে মার্চের মতো আর কি, উনি সেখান থেকে প্রতিটি ইউনিটে ফোন করে করে আমাদের সবাইকে ফোন করে বলেছেন মাঠে নেওয়ার জন্য, বিভিন্ন কায়দা কৌশলে ছাত্র দল যুব দল এবং এই শ্রেণীর যারা ওয়ান শ্রেণীর মেইনলি তাদেরকে মাঠে নামায় দেওয়া, পিছন থেকে আমাদের ব্যাকআপ দেওয়া, এটা আমরা ওই সময় করেছি এবং সেই ফলাফল আমরা পেয়েছি। তার আগে একটু যদি ফিরে আসি পেছনে আসি, 7 জনের নির্বাচন। এই 7 জনের নির্বাচনটা আমাদের বুকের উপর পাথর দিয়ে, অস্ত্রের মুখে, বন্দুকের নল দিয়ে আমাদের উপর দিয়ে এই 5 তারিখ 7ই জানুয়ারি ভোটটা করে যাচ্ছে বা ওই সময় গেছে। এই সময় আমাদের বিএনপি অনেক নেতারই এরকম হয়েছে, আমার ব্যক্তিগতভাবে হয়েছে, অনেকের উপর এরকম পুলিশি নির্যাতন, গোয়েন্দা বিভাগের নির্যাতন এবং টর্চিং করা, মেন্টালি ফিজিক্যালি টর্চিং করা। আমাকে এভাবে গোয়েন্দা বিভাগ আমাকে কট করে, আমাকে টর্চিং করে মেন্টালি, যে আমাকে ভোট করতে হবে, 7 জনের নির্বাচনে আমাকে 10 কোটি টাকা দেবে এবং 10 কোটি টাকা এবং এমপি আমাকে দিবে। আমাকে যখন বলা হলো, তো আমি আমার জীবনের রাজনৈতিক অঙ্গন সেই 19 সাল থেকে হিসাব করলাম, আমি কোথাও তো অসৎ হইনি, কোথাও তো আমি টাকা নেইনি, কোথাও তো কাছে বিক্রি হই নাই, টাকার কাছে মাথা মতো করি নাই। তো হিসাব করে দেখলাম লাস্ট অফ অল বিএনপি আমার আদর্শ, জিয়া রহমান আদর্শ, খালেদা জিয়া আমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তারেক রহমান অনেক ভালোবাসে, সবকিছু মিলে আমি দেখি টাকা আমার তুচ্ছ মনে হতে। আমি বললাম যে আমি একটু সময় চাই একদিনের জন্য। আমি একদিন সময় নিলাম, সময় নিয়ে আমি জাস্ট বাসা চলে আসলাম। আমি পরিবারের সঙ্গে বুঝলাম, আমার পরিবার কলেজের প্রভাষক, তার সঙ্গে বুঝলাম আমাকে, এবং বন্ধু বান্ধব কিছু রাজনৈতিক বুঝলাম। আমি নিজেও হিসাব কিতাব করে দেখলাম যে আমরা তো কৌশল করতে হবে, এখন আন্দোলন করতে হবে, এটা একটা মূল কথা। টাকা আমাকে আদর্শ থেকে সরে আসতে, মানে আদর্শ থেকে বেরিয়ে আসেনি, টাকা আমার তুচ্ছ মনে হয়েছে। আমি সেই অফার নেইনি, টাকা নেইনি এবং আদর্শের দিক দিয়ে আমি অবিচল ছিলাম, আন্দোলন লড়াই সংগ্রাম করেছি। কিন্তু ওই পরের 1 মাসটা, মানে 7 জানুয়ারির আগের 1 মাসটা, 1 মাসের মতো প্রায় আমি ফোন বন্ধ করে নতুন সিম ইউজ করে আমি সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি এবং আমার বাইরে থেকে আমাদের সঙ্গে কথা হতে হবে। তো ঝুঁকির মধ্যে দিয়ে কিন্তু আমরা ওই 7 জানুয়ারি নির্বাচন পার করেছি এবং 5 তারিখে যে আন্দোলন 5ই আগস্ট, এর আগ মুহূর্ত বিএনপি সক্রিয় মাঠে ছিল, সক্রিয়। তখন হয়তো আজকের অনেকেই বলবেন যে তারাই করেছেন, হ্যাঁ তারা জীবন দিয়েছেন রাস্তায়, তাহলে বিএনপি যে লোক মারা গেল 256 জনের মতো, প্রায় শ্রমিক মারা গেল, কৃষক মারা গেল, রিক্সাওয়ালা মারা গেল, এরা কিভাবে আসলো? আসলে সর্বস্তরের মানুষ ওখানে ছিল, সর্বস্তরের মানুষ এই ফেসিবাদের বিরুদ্ধে ছিল, অতিষ্ঠ হয়ে গেছিল মানুষ, সব মানুষই ওই সময় রাস্তা নেমেছিল। কিন্তু নেতৃত্ব ছিল ওই সময় 19 তারিখ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা, তারা যদি ওই ঘোষণা না দিত যে আমরা যেহেতু কোর্ট থেকে পাইছি, কথা মেনে নিয়েছেন, অতএব আমাদের আন্দোলন স্থগিত, আমরা ক্লাসে ফিরে যাই, এটা অনেকটা ক্ষতি হইতে পারত। কিন্তু ওই সময় তারেক সাহেব বা বিশ্ববিদ্যালয় ছাত্রীরা মাঠে নেমে আসছিল, কিন্তু স্থগিত হয়ে হলো না, কারণ পিছনে বিএনপি ছিল। আমাদের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা মাঠে কৌশলে ছিল, প্রকাশ্য ছিল, গোপনে ছিল, সবভাবে ছিল। আমাদের লাস্ট অ্যাটেম্প ছিল এই সরকারকে যে কোনো মূল্যে ফেলতে হবে হবে হবে, নইলে আমরা তো লক্ষ লক্ষ লোক জেলে থাকি, লক্ষ লক্ষ লোক জেলে মারা যায়, লক্ষ লক্ষ লোক গুম হই এবং এই দেশ লুটপাট হয়ে যায়। এই দেশ লুটপাট হয়েছে, আরো লুটপাট হতো এবং শেষ পর্যন্ত আমরা হয়তোবা ওই সিকিমের মতো আমরা হয়ে যেত হয়তোবা, মানে অন্য দেশের সঙ্গে আমাদের একটা অঙ্গরাজ্যের মতো হয়ে যেতাম। সেখান থেকে আল্লাহ রক্ষা করেছেন এবং জিয়া পরিবার রক্ষা করেছে। এই জন্য জিয়া পরিবারের প্রতি স্যালুট। এই দেশের মানুষ আর জিয়া পরিবারকে ভুলবে না। আগামী নির্ভর বিশ্বাসের জায়গা হলো বিএনপি এবং জিয়া পরিবার, যা দেশে এবং দেশের বাইরে সমাদৃত। এই মর্মে আমরা
আহ, দেশবাসীকে ধন্যবাদ জানাই যে আমাদের আন্দোলনের সঙ্গে বিভাগীয় সম্মেলন, জেলা সম্মেলন, কেন্দ্রীয় সম্মেলন বা সমাবেশ, মহাসমাবেশ, সব সম্মেলনেই সর্বস্তরের মানুষ যোগ দিয়েছে। রিক্সাওয়ালা শুরু করে কৃষক শ্রমিক সবাই যোগ দিয়েছে। এই জন্য আমরা দেশের সকল স্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ। এবং বিদেশ থেকে আমাদের সাপোর্ট দেওয়া হয়েছে, যারা বিদেশ আছে তারা বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং কথা বলেছেন, বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, মাঠে থাকার জন্য উৎসাহিত করেছেন। সবশেষে আমরা এই ফ্যাসিবাদ বিদায়ের জন্য যারা যেভাবে অবদান রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।